আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে মূল লড়াইয়ে অবতীর্ণ হতে যাচ্ছে কার্যত দুটি জোট। একদিকে বিএনপি নেতৃত্বে অপর 12টি মিত্র দল সরাসরি আসন সমঝোতায় গিয়ে ভোটে নামছে। সরাসরি কোনো জোট না হলেও বিএনপির এই মিত্র বলয়ে সংখ্যার দিক থেকে রয়েছে বিএনপি সহ 29টি রাজনৈতিক দল। অবশিষ্ট 16টি দলের সঙ্গে বিএনপির আসন সমঝোতা না হলেও ওই দলগুলোর একই বলয়ভুক্ত থেকেই ভোটের মাঠে সমর্থন যোগাচ্ছে। সবাইকে স্বাগত জানাচ্ছি সপ্তাহের দেশ অনুষ্ঠানে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, ভোট ও জোটের হিসাব নিকাশ নিয়ে আজকে আলোচনা করব আমরা, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে যুক্ত হয়েছেন মোশাররফ আহমেদ ঠাকুর, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক। আছেন ইঞ্জিনিয়ার শফিউল আলম তালুকদার, রাজনীতি বিশ্লেষক। দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং আমরা আজকে আসলে ভোট এবং জোটের হিসাব নিকাশ নিয়ে কথা বলবো। যেমনটা বলছিলাম যে বাজারে নির্বাচনের বাজারে যদি আমরা ধরতে যাই তাহলে মোট 4টি, সব মিলিয়ে 4টি জোট কাজ করছে, কিন্তু দুটি বড় জোটের মধ্যে আসলে এই আজকের এবারের নির্বাচনটা হিসাব নিকাশটা বেশি দর কষাকষিটা বেশি হচ্ছে। সেটা হচ্ছে একটা বিএনপি নেতৃত্বাধীন জোট এবং আরেকটি হচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন যে জোট রয়েছে 11টি দলের সমন্বয়ে। এখন পর্যন্ত যদি আমরা বলি যে আসন সমঝোতা জামাত নেতৃত্বাধীন যে 11টি দল রয়েছে, যে জোটটি রয়েছে, সেখানে আসন সমঝোতা এখন পর্যন্ত পুরোপুরি হয়নি, তবে আলোচনা চলছে। আমি এই জোটগুলো নিয়ে একটু জানতে চাই। শুরুটাই যদি করি মোশাররফ আহমেদ ঠাকুর আপনাকে দিয়ে, যে জোটগুলো নিয়ে বা জোটের নির্বাচন নিয়ে আপনার ভাবনাটা কি? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞালোচক। দেখুন, বাংলাদেশে জোটটা হয় দুটা ভাবে। একটা হচ্ছে আদর্শিক জোট, একটা হচ্ছে ইস্যুভিত্তিক জোট। তো এখন আমাদের এখানে আদর্শিক জোট কখনোই গড়ে ওঠে নাই। বিএনপির সাথে 2001 থেকে বা 97-98 সাল থেকে যে জোটটা ছিল জামাত ইসলামের সাথে, সেটা একটা ইস্যুভিত্তিক জোট এবং নির্বাচনী সমঝোতার জোট। এবং পরবর্তীতে 2009-এর পরে যে জোটটা দাঁড়ালো, সেটা আরেকটা ইস্যু, যে স্বৈরাচারকে উৎখাতের জন্য বা স্বৈরাচারকে অপসারণের জন্য আমরা একটা জোট তৈরি করলাম। প্রথমত এটা 18 দল ছিল, তারপরে 20 দল, এবং 2018 সালে এসে একটা যুক্ত ফ্রন্ট টাইপ একটা করা হলো ডক্টর কামালকে নিয়ে, এবং 20 দলও থাকলো। 20 দলের পাশাপাশি আরেকটা জোটের সাথে বিএনপি শরিক হলো, এবং সেখানে 20 দলের সবাই ওই ফ্রন্টের সাথে ছিলেন না। তো এখন দেখুন, আমি আপনাকে বলছি যে এখন যে জোটগুলি হচ্ছে, এটি একটা নির্বাচনী জোট, কিন্তু আমি আপনাকে বলছি মানুষের প্রত্যাশাটা কী ছিল। আমাদের প্রত্যাশাটা ছিল 5ই আগস্ট পর্যন্ত আমরা যে দীর্ঘ লড়াই এবং সংগ্রামের মধ্য দিয়ে প্রায় 12-13 বছরের টানা লাগাতার লড়াইয়ের মধ্য দিয়ে আমরা এগোলাম, এবং সেটা ছিল যে পুরোটাই একটা ইস্যু যে আমরা ফ্যাসিবাদের পতন চাই। তো ফ্যাসিস্ট হাসিনার পতন চাইয়ের মধ্য দিয়ে অনেক একটা জোট এগোলো। তো সেখানে আমরা বলছি যে এই জোটে যারা আছে আন্দোলন সংগ্রামে, আমরা এদেরকে নিয়ে একসাথে নির্বাচন করব, একসাথে সরকারও গঠন করব। আচ্ছা, এখন 5ই আগস্টে যে অভূতপূর্ব যে ঘটনাটি ঘটলো, সেটা শেখ হাসিনা এভাবে পালিয়ে যাবে, এটা আমি আপনাকে বলি যে আমি অনেকের সাথেই দেখেছি, আমরা কেউই এইটার জন্য ওইভাবে প্রস্তুত ছিলাম না। হাসিনার পতন হবে, এটাই ছিল সবার লক্ষ্য। বাট এটা এমন পর্যায়ে গেল যে হাসিনা এই গণহত্যার মধ্য দিয়ে তাকে পালিয়ে যাওয়ার একটা গ্রাউন্ড তিনিই তৈরি করলেন এবং পালিয়ে গেলেন। তো এখন পালিয়ে যাওয়ার পরে যে জিনিসটা দাঁড়ালো, সবাই বললেন সংস্কার, বিচার এবং নির্বাচন। আপনি গত 16 মাসে কি সংস্কার হয়েছে আপনি দেখেছেন? পুলিশ আন্ডার কমান্ড এখনো একটা ফোর্স হিসাবে দাঁড়ায় নেই। অ্যাডমিনিস্ট্রেশনে একটা আমাদের প্রশাসন, জনপ্রশাসনে একটা হযবরল অবস্থা আছে, এবং সেখানে কতগুলো বাইরের লোকজনকে দিয়ে এই জনপ্রশাসনটা চালানো হচ্ছে, যারা 10 বছর আগে, মিনিমাম 10 বছর আগে
উইথ ফুল স্যাটিসফ্যাকশন চাকরি বাকরি করে বাড়িতে চলে গেছিলেন। এদেরকে বাড়ির থেকে ডেকে এনে এখানে বসিয়ে দেওয়া হচ্ছে এবং এতে সার্ভিং যারা আছে, সার্ভিং সিনিয়র যারা কর্মকর্তা আছেন, এদের মধ্যে একটা মারাত্মক অসন্তোষ আছে। কারণ সার্ভিং সিনিয়র মোস্টদের মধ্যে থেকে একজন ক্যাবিনেট সেক্রেটারি হন, পুলিশের সার্ভিং সিনিয়র মোস্টের থেকে একজন আইজিপি হন। ঠিক এটাই প্রথা। এবং এমনকি আমি আপনাকে বলছি যে 1971 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধের পরে আমাদের এইরকম কন্ট্রাক্ট সার্ভিসে ক্যাবিনেট সেক্রেটারি বানাতে হয় নাই, এইরকম কন্ট্রাক্ট সার্ভিসে স্বরাষ্ট্র সচিব বানাতে হয় নাই, এইরকম কন্ট্রাক্ট সার্ভিসে এনে আমাদের বাড়ির থেকে এনে কাউকে ধরে এনে আইজিপি বানাতে হয় নাই। এই যে পুরো পরিস্থিতিটা আমি দাঁড়ালো, আমরা আসছি এখন জোটের ক্ষেত্রে আবার। তো এই একটা ভিন্ন পরিস্থিতিতে মানুষ মনে আশা করেছিল যে আমাদের দেশটা এগোবে, আমরা সাম্প্রদায়িকতা থেকে মুক্ত হব, আমরা পারস্পরিক হিংসা বিদ্বেষ থেকে মুক্ত হব, আমরা সম্মুখ পানে প্রগতির পানে এগিয়ে যাব, আমরা দেশটাকে আবার নতুন করে গড়ার সুযোগ পাব, রাষ্ট্রকে নতুনভাবে যে জায়গাগুলিতে দুর্বলতা আছে এই জায়গাগুলিকে আমরা মেরামত করব, এই ছিল প্রত্যাশা। এবং আমাদের ছোট ছোট সন্তানরা আপনার 2018-র দিকে মনে করে দেখুন, আমরা দুঃখিত এখানে রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাইনবোর্ড দিয়ে দিয়েছে, হ্যাঁ সাইনবোর্ড ছিল। তো এই যে বিষয়টা আমাদের বাচ্চারা আমাদেরকে যে পথটা দেখালো এবং তার প্রেক্ষিতে আমরা 27 দফা এবং 31 দফা আমরা বললাম, এবং 27 দফা 31 দফার অনেকগুলি আদর্শিক জায়গাও আছে। কিন্তু এখন যেটা আমি যে জায়গাটাতে টাচ করতে চাই, বিএনপির সাথে যারা এই 20 দল বা যুক্ত ফ্রন্টের ছিলেন এরা সবাই ম্যাক্সিমাম আছে, কিন্তু 5ই আগস্টকে কেন্দ্র করে বা জুলাই আগস্টকে কেন্দ্র করে একটা নতুন শক্তির যে উত্থান হলো, যারা বললেন যে এনসিপি মানে আন্দোলনের শক্তি, আন্দোলনের পোস্টার গার্লদেরকে নিয়ে যে দলটা তৈরি হলো, তারা বললেন আমরা বাংলাদেশে একটা নতুন রাজনীতি দেব, আমরা বাংলাদেশে একটা সহি মধ্যপন্থা রাজনীতি দেব, এর মধ্য দিয়ে আমাদের টোটাল রাষ্ট্রের পুনর্গঠন, মেরামত, সংস্কার এগুলোকে দিকে আমরা তারা বললেন অনেক কিছু করলেন কি আসলে শেষ পর্যন্ত করলেন হচ্ছে তারা জামাতের সাথে গিয়ে জোট করলেন। সমস্যা কোথায়? এবং জামাত, আমি আপনাকে বলছি, বাংলাদেশ যে কোনো পৃথিবীর যে কোনো দেশ একটা উন্নতির শিখরে যদি যেতে চায় তাহলে সেই দেশটাতে একটা জাতীয় ঐক্য লাগবে। পৃথিবীতে কোনো রাষ্ট্র জাতীয় ঐক্য ছাড়া ওই রাষ্ট্রের নির্মাণ, পুনর্নির্মাণ, বিনির্মাণ, সেই ক্ষেত্রে আমার কথাটা শেষ একটা পয়েন্টে যে তারা যে এটা পশ্চাৎপদ যেটা শক্তি জামায়াতে ইসলাম সাম্প্রদায়িক শক্তির দিকে এগিয়ে যাওয়ায় বাংলাদেশ সম্বন্ধে একটা রং সিগন্যাল যেতে পারে যে বাংলাদেশে একটা ডানপন্থার সাম্প্রদায়িক উগ্র শক্তির একটা উত্থান হচ্ছে এবং তার সাথে যে জামাতে ইসলামের যে এক্সটেনশন এনসিপি এটাও আছে। এটা কিন্তু মনে রাখবেন মোশাররফ আহমেদ ঠাকুর, কারণ আমি এখান থেকে আপনার কাছ থেকে আবার আলোচনা শুরু করব। আমি চলে যেতে চাই ইঞ্জিনিয়ার শফিউল আলম তালুকদার আপনার কাছে। যে বিষয়টি বলা হচ্ছে যে এই যে এনসিপি এবং জামাতের জোটটি নিয়ে যদি আমি আলোচনা করি বা আমি যদি ধরতে চাই যে যারা আমাদেরকে নতুন বন্দোবস্তের কথা শিখিয়েছে, যারা আমাদেরকে নতুন গণতন্ত্রের চর্চার কথা শিখিয়েছে, মানে শেখাতে চেয়েছে, সেই দলটি এনসিপি জামাতে গিয়ে বিলীন হয়ে গেল। 300টি আসনে মনোনয়নের মানে সরাসরি প্রার্থী দেওয়ার তাদের ঘোষণা ছিল, সেখানে তারা এখন 30টিরও কম হতে পারে সমঝোতাতে, এমনটাই শোনা যাচ্ছে জামাতের ক্ষেত্রে। সেক্ষেত্রে যদি 230টিও হয়, 270টি আসনে জামাতের প্রার্থীর জন্য তাদের প্রচারণা চালাতে হবে পুরো নির্বাচনের মৌসুম জুড়ে। এটি আসলে এনসিপি যে মধ্যপন্থার দাবি করেছিল যে আমরা একটা মধ্যপন্থার দল হতে চাই, এনসিপির আদর্শিক জায়গাটার সাথে এই জামাতের জন্য গণসংযোগ বা ক্যানভাসিং বা জামাতের পক্ষে প্রচারের কাজ করার বিষয়টি যায় কিনা, সামঞ্জস্যপূর্ণ কিনা? ধন্যবাদ আপনাকে এবং দেশ টিভির দর্শক শ্রোতাদের। এই প্রশ্নটার উত্তর আমি জাস্ট আমার উত্তরের শেষাংশে দেই। আগে আমি একটু আগের জিনিসটা একটু আলোচনা করে আসি।
আমি সেই 71 থেকে শুরু করে এ পর্যন্ত টানবো না, কিন্তু আমি অন্তত পক্ষে সময় স্বল্পতার জন্য আমি লাস্ট ফ্যাসিস্ট গভর্নমেন্টের আমলটা নিয়ে শুরু করি। প্লিজ। কারণ আমরা 71-এর পরে যেই সরকার পেলাম, আমরা তার সেই সরকারের শেষাংশে এসে পেলাম গণতন্ত্রহীন একদলীয় শাসন ব্যবস্থা। পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সময় এসে আমরা বহুদলীয় গণতন্ত্র পেলাম। তারপরে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট শাহাদাত বরণ করার পরে আসলো হুসাইন মোহাম্মদ এরশাদের আমল। হুসাইন মোহাম্মদ এরশাদের আমলে আমরা কি দেখলাম? 9টি বছর উনি জগদ্দল পাথরের মতো গণতন্ত্রহীন স্বৈর শাসক আমাদের দেশটাকে চেপে ধরলো এবং ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে, গণ আন্দোলনের মাধ্যমে সেই স্বৈর শাসনের পতন হলো। তারপরে এই 91 সাল থেকে 2008 সাল পর্যন্ত কিন্তু একটা সিস্টেমে যাচ্ছিল তত্ত্বাবধায়ক সরকারের আমলে, এবং সব 3 দলের রূপরেখা অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারটা প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এই তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা অন্যান্য দেশেও কিন্তু ফলো করার চেষ্টা করা হচ্ছিল আশেপাশের। কিন্তু আশ্চর্যজনকভাবে হলো সত্য যে যারা নাকি সেই 3 দলের যারা মেজর, 3 জোটের যারা মেজর প্লেয়ার ছিলেন, স্টেক হোল্ডার, সেই আওয়ামী লীগ এবং সাথে জামাতে ইসলাম মিলে এই তত্ত্বাবধায়ক সিস্টেমটার জন্য আন্দোলন করেছিল, সংসদ থেকে পদত্যাগ করেছিল। যদিও তারা পদত্যাগ না করলে সংসদে সেইবার পাশ হয়ে যেতে পারতো, কিন্তু 15ই ফেব্রুয়ারি নির্বাচন করতে বাধ্য হয়েছে সেই। কারণ আপনাকে তো এটা পার্লামেন্টে পাশ করতে হবে, তা নাহলে তো আপনি আইন করা যাবে না। তা আপনি যদি পার্লামেন্টে বেরিয়ে আসেন তাহলে কে আইনটা করবে? এখানে কিন্তু আমরা একটা খুব একটা ভালো সৎ উদ্দেশ্যে তারা যে রিজাইন দিয়েছিলেন সেই সময়, তা কিন্তু না। কিন্তু পরবর্তীতে যাই হোক অনেক চড়াই উতরাই পার করে এটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং কয়েকটা 2-3টা টার্ম ভালোভাবেই যাচ্ছিল। কিন্তু এই 2008 সালের লাস্টে এসে নির্বাচন করে এই যে জগদ্দল পাথর ফ্যাসিস্ট সরকার যখন ক্ষমতা নিল, তারপর থেকে ইলেকশন বলে কি জিনিস সেটা থাকলো না। এবং এই 2008-এর লাস্টেরটা ধরেন, 14 সালেরটা ধরেন, 18 সালেরটা ধরেন, 24 সালেরটা, এই 4টা ইলেকশন দেশের জনগণ ভোট বঞ্চিত ছিল। এবং এটার জন্য কিন্তু অবারিতভাবে একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি হিসেবে আমি অবশ্যই ধন্যবাদ দিব। তারা কোনো গুপ্ত রাজনীতিতে না যেয়ে সরাসরি রাজনীতি করেছে এবং মানে ভীষণভাবে নির্যাতিত হয়েছে। সেই নির্যাতনের কথা একটু না বললেই নয়। মানুষ ভুলতে বসেছে যে 1,42,000 মামলা, 60 লক্ষ আসামি, এটা রেকর্ড হয়ে থাকবে। অনেক দেশের জনসংখ্যাই তো 6 মিলিয়ন হয় না, কিন্তু আমাদের দেশের একটা দলের মানে 60 লক্ষ লোক আপনার আসামি, হ্যাঁ, 1,42,000 মামলা, এইগুলাকে ফেস করে কিন্তু তারপরেও আমি দেখবো এই লিবারাল ডেমোক্রেটিক পার্টি হিসেবে বিএনপি কিন্তু সেই ধরনের কোনো রাজনীতি করেনি, নিয়মতান্ত্রিকভাবে রাজনীতি করেছে। শুধু তাই না, এই আপনি জানেন যে ফ্যাসিস্টদের এগেনস্টে কিন্তু নর্মাল যে স্বাভাবিক জনগণের আন্দোলন কিন্তু চলে না, কিন্তু তারপরেও তারা সেটাকে সামনে রেখে চেষ্টা করেছে। তারা আশা করেছে একদিন গণ অভ্যুত্থান হবে, একদিন বিপ্লব হবে। তারা কিন্তু যথারীতি 31 দফা দিয়েছে। আপনি সরকার পতন হলো, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেল 5ই আগস্ট, কিন্তু বিএনপি কিন্তু 31 দফা দিয়েছে কিন্তু সেই অনেক আগে, এই হাসিনার পতনেরও অনেক আগে, পালিয়ে যাওয়ার অনেক আগে। অর্থাৎ তারা প্রথম থেকে নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করছিল। কিন্তু যে কোনোভাবেই হোক একটা তরুণ সমাজ, ওই যে বিপ্লবে সাধারণত তরুণরাই আগে চলে আসে। আগে কিন্তু আপনি যখন একটা জিনিস বেক করবেন, আপনি বেকিং কিন্তু আগে কিন্তু চুলা গরম করতে হবে, একবারেই কিন্তু বেকিং হয় না। এখন কেউ যদি বলে 5ই আগস্ট এই জুন জুলাই থেকে শুরু হয়ে হাসিনা সরকার পতন করেছে, তা কিন্তু না। ওটা কিন্তু গরম করতে হয়েছে, জনসমর্থন, জনগণের একটা ভিত তৈরি করতে হয়েছে, জনসমর্থন তৈরি করতে, যার পরিণামে যখন তরুণ সমাজ রাস্তায় নেমে গেল, তখন ওই যে জনভিত্তি তৈরি করা, জনমত তৈরি করা, তখন আপাময় জনসাধারণ এবং সেখানে ঘরের গৃহিণী থেকে শুরু করে সবাই রাস্তায় নেমে গেল এবং তরুণ সমাজ তখন উৎসাহিত হয়ে ওই যে একটা মারে আরেকটা যায় না সেই রকম অবস্থা হলো। তো এই অবস্থার পরিপ্রেক্ষিতে কিন্তু তারপরও বিএনপি কিন্তু এইটার আন্দোলনের ওই ধরনের ক্রেডিট নেওয়ার জন্য
দৌড়াদৌড়ি করেন, এটা আমরা মোবারক আমরা ধন্যবাদ জানাই এবং জামাতে ইসলামী ক্রেডিটটা বরাবরই আসলে যারা একেবারে তরুণ সমাজ তরুণ প্রজন্ম যারা মানে ফ্রন্ট লাইনে ছিল তাদেরকে দিতে চেষ্টা করা হয়েছিল সব সময়, কিন্তু তারা সেই ভালোবাসাটা বা আদরটা বা আস্থার জায়গাটা ধরে রাখতে পারলো কিনা আমি একটা বিরতির পর এসে আপনার কাছে জানবো নিশ্চয়। দর্শক, একটা বিরতি নিচ্ছি, সপ্তাহের দেশ অনুষ্ঠানে সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন সপ্তাহের দেশ অনুষ্ঠান। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। আলোচনা চলছে ভোট ও জোটের হিসাব নিকাশ নিয়ে। দর্শক, এই অংশে আবারও আলোচনায় ফিরতে চাই। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার কাছেই চলে যেতে চাই আলোচনাটি নিয়ে। বিএনপি প্রায় 1.5 যুগেরও বেশি জামায়াতে ইসলামীর সাথে মানে জোটবদ্ধ হয়েই অনেকখানি রাজনীতি করেছে। কখনো তারা একসাথে নির্বাচন করেছে, কখনো আন্দোলন করেছে, কখনো সংসদে বসেছে, কখনো সরকারি দলে থেকেছে, কখনো বিরোধী দলে থেকেছে। তখন কি আসলে বহির্বিশ্বে উগ্র ডানপন্থী রাজনৈতিক চর্চা হচ্ছে বাংলাদেশে, এরকম কোনো বার্তা যায়নি? এনসিপির সাথে জোটবদ্ধ হলেই কেন এরকম একটা বার্তা যাবে বলে মনে হচ্ছে আপনার কাছে? এই 10 কেজি চালের মধ্যে 1 ছটাক পাথর যদি থাকে, এটা কি পাথরের স্তূপ বলবেন না চালের স্তূপ বলবেন? 10 কেজি পাথরের মধ্যে 1 ছটাক 100 গ্রাম পাথর যদি থাকে, এটা কি চাল হিসাবে বিক্রি হবে না পাথর হিসাবে বিক্রি হবে? 10 কেজি চাল বেশি চাল হিসাবে বিক্রি হবে না পাথর হিসাবে বিক্রি হবে? চাল হিসাবে বিক্রি হবে অবশ্যই। তো বিএনপির মধ্যে ছিল, বিএনপি ছিল 194, আর এর মধ্যে ছিল জামাত ছিল 17টা। আচ্ছা, তো ওইখানে বিএনপির এত এমপির মাঝখানে 17টা এমপি কিছু মিন করে? আচ্ছা, 60টা মন্ত্রীর মধ্যে 2টা মন্ত্রী মিন করে? কিছুই মিন করে না। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আজকে জামাতের সাথে 270টার মধ্যে সে ক্লেম করছে, মাত্র 300-র মধ্যে 30টা ক্লেম করছে, আমাকে 30টা দেন, আপনি 270 নিয়ে নেন। তাহলে এখানে কি জামাত প্রাধান্য না এনসিপি প্রধান? জামাতের নেতৃত্বাধীন বলা হচ্ছে, জামাতের নেতৃত্বাধীন। তো আর ওই 2001টা ছিল বিএনপির নেতৃত্বাধীন। আচ্ছা, বিএনপির নেতৃত্ব, কিন্তু বিএনপিকে কিন্তু এর খেসারত অনেক দিতে হচ্ছে মোশাররফ আহমেদ সেটা ঠাকুর। অন্য কথা। আপনি যে বিষয়টা বলছেন, এখন পর্যন্ত বিএনপির ওই দায় কিন্তু টেনে নিয়ে বেড়াতে হচ্ছে। আমি আপনাকে বলছি যে বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে জামাতের মৌলানা নিজামী এরা স্মৃতিসৌধও গিয়েছেন, শহীদ মিনারেও গিয়েছেন, সব রাষ্ট্রাচারে গিয়েছেন। এটা একটা। আর একটা আপনাকে নজরে আনি যে হাসনাত আব্দুল্লাহ যে এনসিপির নারী কমিশন বিরোধী হেফাজতের যে সমাবেশটা হলো, সেখানে তারা চলে গেলেন এবং নারীদেরকে যাচ্ছে তাই একেবারেই অশ্রাব্য ল্যাঙ্গুয়েজে গালিগালাজ করলেন নারী নেত্রীদেরকে। হাসনাত বসে বসে এটা শুনলেন, এন্ডোর্স করলেন। আপনি দেখবেন আক্তার রাষ্ট্রীয় টাকায় ডক্টর ইউনূসের সাথে তিনি আমেরিকায় গেলেন। জাতিসংঘের কোনো একটা প্রতিষ্ঠানের একজন প্রধান, যিনি তার বয়স অ্যারাউন্ড 70, মহিলা বয়স, আক্তারের আম্মার চেয়ে বয়সে বেশি। ওই মহিলা আক্তারের দিকে হাত বাড়িয়েছে, মহিলার শীর্ণকায়, একজন বয়স্ক মহিলা, মুখের পরতে পরতে ভাঁজ আছে, চুপ, কপালে ভাঁজ ভর্তি। সেই মহিলা যখন হাত বাড়িয়েছে, সে হাতটা এইভাবে টেনে ভিতরে ঢুকিয়ে লুকিয়ে নিয়ে আছে এবং ওই মহিলার পাশে দাঁড়ানো ছিল আমাদের প্রধান উপদেষ্টা। আক্তার বলে মধ্যপন্থা রাজনীতি করে, আর দেখালো সে কিনা একটা সাম্প্রদায়িক, উগ্র সাম্প্রদায়িক মোল্লাদের মতো আচরণ। তো ও গেছে কেন? রাষ্ট্রীয় টাকা ওখানে গেছে কেন? ও বলতো আমি জামাত ইসলাম করি, ও বলতো আমি হাত পাকা করি, আমি এখানে মহিলাদের সামনে যাই না। ও হিজাব আগে টাইনে দিয়ে রাখতো, ওই হিজাব টেনে দিয়ে রাখে নাই কেন? তো এই জন্য আমি বলছি সারা দুনিয়া জুড়ে এনসিপি এবং জামাতে ইসলামীর যে জোটটা, এটা বাংলাদেশ সম্পর্কে একটা
রং সিগন্যাল, রং মেসেজ তৈরি করবে যে এইখানে একটা এই জোট যদি কোনোভাবে সামনে যায় তাহলে আজকে দীপুচন্দ্র দাস যেভাবে হত্যা করা হয়েছে, দীপুচন্দ্র দাসকে এইরকম একটা কাণ্ডকীর্তি হবে বাংলাদেশে, এবং পুরো বাংলাদেশ এদের কারণে একটা মহা সমস্যায়, মহা বিপদের সম্মুখীন হবে। স্পষ্ট মোশাররফ আহমেদ ঠাকুর, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ইঞ্জিনিয়ার শফিউল আলম তালুকদার আপনার কাছে চলে যেতে চাই যে এই প্রসঙ্গটাই আসলে আপনার বেলাতেও প্রযোজ্য কিনা, যে এই যে 270টি আসনের জন্য জামাতের পক্ষ হয়ে এনসিপিকে কাজ করতে হবে। এনসিপি আমাদের অনেক আদরের একটা দল ছিল, অনেক আস্থার একটা জায়গা তৈরি হচ্ছিল রাজনীতিতে, সেখানে আসলে মানে সেই আস্থাটা তারা ধরে রাখতে পারলো কিনা? কোশ্চেনটা আসলে সত্যিই খুব উদ্বেগের, কারণ আমি বললাম যে সকল দল এই 15, 16, 17 বছর আন্দোলন লিপ্ত ছিল, কিন্তু ক্রেডিট কিন্তু যখন এই জেনজি বা এদের প্রতিনিধিত্বকারী তরুণ সমাজের প্রতিনিধিত্ব করে বলে এই এনসিপি এরা যখন নিল, কেউ কিন্তু তাদের বাধা দেয়নি, কারণ খুব ম্যাচিউরিটির পরিচয় দিয়েছে সবগুলা দল। বৃহত্তর দল হিসাবে, সর্ববৃহৎ দল হিসেবে বিএনপি অবশ্যই এটা ধন্যবাদ প্রাপ্য। কখনো এই জিনিসটা নিয়ে, কারণ জনগণ জানে, জনগণ ফিল করে যে কার কি ভূমিকা ছিল। আমরা জনগণকে যতই অবুঝ মনে করি, জনগণ কিন্তু অবুঝ না। আপনি দেখতে পেলেন তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন চলে গেলেন, বিদায় বেলা সারা বাংলাদেশের লোক কিভাবে তাকে অভিবাদন জানালো। এবং এই বাংলাদেশে আমি এনসিপিটা বলে নিই, এনসিপি দিকে সমস্ত তরুণ সমাজ, যুব সমাজের একটা বিরাট অংশ তাকিয়েছিল, কিন্তু আমি মনে করি এনসিপি তার স্বকীয়তাটা নষ্ট করলো। এই স্বকীয়তাটা নষ্ট করাটা ঠিক হয়েছে কিনা আমি জানি না, তবে এটা অবশ্যই তরুণ সমাজ আশাহত। এবং এখানে আরেকটা ভ্যাকিউম তৈরি হয়েছে, ওই গ্রুপটা যারা নাকি এনসিপিকে মানে এনসিপির দিকে তাকিয়েছিল, তারা কিন্তু এখন দেখলো, কারণ এটা অস্বীকার করার উপায় নাই, জামাতের কিছু সমস্যা আছে, 71-এর সমস্যা আছে, তারপরে হুসেন মোহাম্মদ এরশাদের সময়ের সমস্যা আছে, জামাতের ওই 48 সাল থেকেই সমস্যা আছে। এমনকি জুলাই সনদ স্বাক্ষরের ক্ষেত্রেও কিন্তু জামাত এনসিপির সাথে যে কথা হয়েছিল সেটি কিন্তু রাখেনি। শেষ পর্যন্ত আসলে আসন ভাগাভাগি বা সমঝোতার ক্ষেত্রেও এনসিপি জামাতের সেই সমর্থনটা পাবে কিনা, মানে সেটা নিয়েও সন্দেহ আছে। হ্যাঁ, সেটা তো এই অবিশ্বাস যেখানে থাকে সেখানে সবসময়ই এটা কন্টিনিউ করতেই থাকবে অবিশ্বাসটা। কিন্তু জামাতের এই যে বিশেষ বিশেষ সময় চেঞ্জ হয়ে যাওয়াটা, কিন্তু বিএনপি চেষ্টা করেছে সেই মানে তাদের আগের সরকারের সময় 2টা মন্ত্রিত্ব দিয়েছে, তাদেরকে সব দলকে একটু সুযোগ দেওয়া উচিত। দলদের নীতি তো পরিবর্তনশীল, অনেক সময় পরিবর্তন হয়। তো এখন মনে করেন আগে তো জামাত মনে করেন 71-এর যে ভূমিকা ছিল ওই ভূমিকা নিয়ে তো এখন আর রাজনীতি করছে না। তার মানে তারা তো তাদের পলিসি চেঞ্জ করেছে, তাদের আদর্শ চেঞ্জ করেছে, যে হ্যাঁ স্বাধীন বাংলাদেশের পক্ষে তারা আছে, এবং আমিও তাই মনে করি। এবং তাদেরকে সেই সময় সুযোগ দেওয়া হয়েছিল, এবং পরবর্তীতে তারা এখন পর্যন্ত কিছু কিছু ব্যাপারে এখনো জনগণের তাদের প্রতি কিছু চাহিদা আছে যে তারা সেটা স্বীকার করুক, তারা এখনো করছে না। যাই হোক, সেটা ইনিয়ে বিনিয়ে তারা শুধু চলে যাচ্ছে। কিন্তু আমি তারপরেও জামাতকে একটা রেসপন্সিবল দল মনে করি, কারণ আসলে ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা না হলে, যেমন অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড ক্রিকেট খেলে অ্যাশেজ, এরা কিন্তু সবচেয়ে বড় বন্ধু। এই প্রতিদ্বন্দ্বিতা ইঞ্জিনিয়ার শফিউল আলম তালুকদার, আপনার কি মনে হয় কিনা যে এই প্রতিদ্বন্দ্বিতা আসলে কতটুকু সহিংসতা বর্জিত হবে বা একেবারে অহিংস হবে প্রতিদ্বন্দ্বিতা? আপনি এটা নির্বাচন পর্যন্ত আপনি কতটুকু আশা করেন? আমি একটা বিরতির পর এসে আপনার কাছ থেকে নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর জানতে চাইবো। সপ্তাহের দেশ অনুষ্ঠানে আরেকটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন সপ্তাহের দেশ অনুষ্ঠান। আমি সরাসরি প্রশ্নে চলে যেতে চাই, দুজনের কাছে একটি প্রশ্ন, এবং শুরুটাই করতে চাই ইঞ্জিনিয়ার শফিউল আলম তালুকদার। আপনি যেমনটা বলছিলেন যে এই প্রতিদ্বন্দ্বিতা আসলে কতটুকু অহিংস আমরা দেখতে পারবো নির্বাচন পর্যন্ত, কারণ জোটগুলো বড় বড় এবং এদের অতীত ইতিহাসও আছে। শফিউল আলম তালুকদার, এখন আমি যেটা বলতে চাচ্ছি যে আগের নির্বাচনেও যে কিছু কিছু সহিংসতা হতো না তা কিন্তু না। আগে যে তত্ত্বাবধায়ক সরকারের সময় যখন পরিপূর্ণ সরকার থাকতো, এখন তো বর্তমান অবস্থাটা ভাঙাচোরা সরকার, আপনি বলতেই হবে, কারণ সরকারের A to Z সবাই পালিয়ে গেছে। সেখানে যে এই সরকার এই 1.5-2 বছর চালাচ্ছে, এটা বিরাট ব্যাপার। মোশাররফ সাহেব ভাই যে একটু আগে বললেন যে সব
এক্সটেন্ডেড অবস্থায় লোকজন এনে এনে চালানো হচ্ছে। কিন্তু সেই জন্য একটা বিশেষ পরিস্থিতির পরের এটা সরকার, এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, এটা বিশেষ পরিস্থিতিতে আসছে। তারা যতটুকু চালাচ্ছে এটা তাদেরকে একেবারে তাদেরকে অবশ্যই কিছুটা ইসে দেওয়া উচিত। তো আমি মনে করি যে আগের সেই পরিস্থিতি সব সব দলই সেটা কিছুটা অনুধাবন করে, যে ওই রকমভাবে এই প্রতিদ্বন্দ্বিতাকে প্রতিহিংসার দিকে না নিয়ে আমার মনে হয় এখানে দুই জোটেরই যারা বড় দল আছে তাদের যারা নেতৃত্ব আছে তারা অবশ্যই অত্যন্ত ম্যাচিউরড এবং তাদের নেতৃত্বের গুণাবলীতে তারা অটুট আছেন। এবং সেই হিসাবে আমি মনে করি উপরের নির্দেশনাটি বড় কথা, উপরের থেকে যে নির্দেশনাটা থাকবে সেটা আমি জানি দুই বড় দলের থেকে নির্দেশনা থাকবে যে পিসফুল ইলেকশন করার জন্য। সেই হিসেবে নির্দেশনা যদি থাকে নিচের লেভেলে ওটা অনেক কমে আসবে। তো এমনি খেলতে গেলে তো একটু ফাউল টাউল হয়, কিন্তু সেইটাকে বড়ভাবে দেখার কোনো অবকাশ নাই। কিন্তু ম্যাসিভ কোনো জিনিস হবে বলে আমার মনে হয় না। ইনশাল্লাহ সেই ব্যাপারে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন এবং মিলিটারি যারা আছে, যারা 5ই আগস্টের জিনিসটা ধারণ করেছে, তাদের সেই সেনাবাহিনীকে আমি অনেক মোবারকবাদ জানাই যে তারা ধন্যবাদ ইঞ্জিনিয়ার শফিউল আলম তালুকদার। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার কাছে ওই একই প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। এক বাক্যে শেষ করুন। সহিংসতার অনেকগুলো কারণ থাকতে পারে। একটা হচ্ছে যে নির্বাচনকে প্রলম্বিত করে দেওয়া, নির্বাচনকে পিছিয়ে দেওয়া। দুটা গ্রুপ কাজ করে। একটা হলো পতিত স্বৈরাচার, তারা মনে করে নির্বাচন না হইলে একসময় মানুষ বলবে, বিরক্ত হয় যে আগেই তো ভালো ছিলাম। আর আরেকটা হচ্ছে যারা ক্ষমতায় আছে বলে প্রচার করে আমরাই ক্ষমতায় আছি, এই মধুটা যেন খাওয়া অব্যাহত থাকে, এই জন্য তারা নির্বাচনকে প্রলম্বিত করে এই সরকারের মোড়কে থাকতে চায়। এইটা আরেকটা এই দুইটা গ্রুপ। আরেকটা হচ্ছে যে এর মধ্যে যে নির্বাচনকে ভণ্ডুল করার জন্য অনেক ধরনের এই ডিপ স্টেট কাজ করে, প্রচ্ছন্ন শক্তি কাজ করে। যেমন মুসাব্বেরকে যে মারলো, আমি মুসাব্বেরের মৃত্যুটাকে আমি বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। আমি মনে করি মুসাব্বেরের কারণ মৃত্যুটা নির্বাচনকে প্রলম্বিত করা বা নির্বাচনকে ভণ্ডুল করার, আতঙ্ক তৈরি করার একটা অন্যতম কৌশল হিসাবে এই ঘটনাটি হচ্ছে। আমি মনে করি এটা শক্ত হাতে মোকাবেলা না করলে নির্বাচনের যে মান এটা ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচনের যে জেনুইন যে নির্বাচন হওয়ার যে আসপেক্ট, যেটা প্রত্যাশা, এটা ক্ষতিগ্রস্ত হবে। সরকার যেন শক্ত হাতে এটা মোকাবেলা করেন এবং সর্বক্ষেত্রে দ্বৈত শাসন যেগুলো আছে এগুলো যেন বন্ধ করেন। অসংখ্য ধন্যবাদ মোশাররফ আহমেদ ঠাকুর এবং ইঞ্জিনিয়ার শফিউল আলম তালুকদার, দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি সপ্তাহের দেশ অনুষ্ঠান। আপনাদেরও ধন্যবাদ।